হ্যাঁ রবিন ভাই। হ্যাঁ রবিন ভাই, শোনা যায়? হ্যাঁ রবিন ভাই, শোনা যায়? দাদা, আপনি কি শুনতে হ্যাঁ পাচ্ছেন? রবিন ভাই, হ্যাঁ শোনা যায়। আপনি ক্লিয়ার? হ্যাঁ রবিন ভাই, এখন মনে হয় শোনা যায়। শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। রবিন ভাই, অলরেডি আপনি কি আমাদের আপনি কি সময় আগে আগে বলেন, আপনি কি ক্লিয়ার কিনা, আমাকে পরিষ্কার শুনতে পাচ্ছেন কিনা? ক্লিয়ার, ক্লিয়ার শোনা যাচ্ছে। তা আমাদের সময় শুরু হয়েছে রবিন ভাই। আপনি আপনার পরিচয় দিয়ে আপনার টপিকটা নিয়ে আপনি শুরু করেন। এটা কি অলরেডি লাইভে আছে? জি। অনেকে চেষ্টা আচ্ছা, করছে, লাইনে কোনো সমস্যা থাকতে পারে। আপনি শুরু করতে পারেন। আচ্ছা, ধন্যবাদ পবিত্রদা। আমার নাম মোহাম্মদ শাহাদুজ্জামান রবিন। আমি মূলত এই গার্মেন্টস সেক্টর, আরএমজি সেক্টরে কাজ করছি আজকে প্রায় 18 বছর ধরে। I had started my career as from the very beginning. আমি আসলে একেবারেই শুরু থেকে শুরু করেছিলাম। তারপরে প্রায় 12 বছর ফ্যাক্টরিতে কাজ করেছি। তারপর থেকে গত 6 বছর ধরে এই এখন এই ফ্যাক্টরিতে কনসালটেন্সি করছি ইন রিগার্ডস অফ সোশ্যাল কমপ্লায়েন্স, অডিটিং অ্যান্ড হেলথ অ্যান্ড সেফটি কমপ্লায়েন্স থেকে শুরু করে সবকিছু। তো আহ, বেশ কয়েকটা ফ্যাক্টরিতে ইন্টেন্সিভলি কাজ করার অভিজ্ঞতা আছে, একেবারে জুনিয়র লেভেল থেকে হাই পজিশন পর্যন্ত কাজ করেছি, যার ফলে কারখানার অভ্যন্তরের বিষয়গুলো হয়তো মোটামুটি বুঝতে পারি বলে এখন সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই এখন কনসালটেন্সিটা করছি। আর আমার একটা ছোট নিজস্ব কোম্পানি আছে, আমার কোম্পানিটার নাম সাস্টেনেবল বিজনেস সলিউশনস লিমিটেড।
আই এম দ্য ম্যানেজিং ডিরেক্টর ওভার দেয়ার, এবং আরেকটি এর পাশাপাশি আমি আরো একটি কনসালটেন্সি ফার্মের সাথে লিড কনসালটেন্ট অফ দি আরএমজি ডিভিশন হিসেবে কাজ করছি। এইটুকু ছিল আমার পরিচয়। হ্যাঁ রবিন ভাই, তারপরে আপনার টপিক নিয়ে বলতে পারেন এবার। আচ্ছা, টপিক নিয়ে যদি আমরা শুরু করতে যাই, তাহলে আপনি যদি আমাকে স্পেসিফিক্যালি বলেন যে এই জায়গা থেকে শুরু করলে ভালো হয়, অথবা আপনি যদি আপনার অডিয়েন্সের তরফ থেকে যদি কোনো প্রশ্ন আসে সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাওয়াটা, এটা একদিক প্রশ্ন দিয়ে ভালো হয়। অথবা কথার মধ্যে প্রশ্ন আসতে পারে, তবে আমরা আসলে কমপ্লায়েন্স জিনিসটা কি, সোশ্যাল কমপ্লায়েন্সটা কি, এভাবে আপনি আপনার মতো করে ওভারঅল বিষয়টা আমাদেরকে একটু বুঝিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, কমপ্লায়েন্স, যদি আমি কমপ্লায়েন্স থেকে শুরু করি, কমপ্লায়েন্স জিনিসটা আসলে কি? কমপ্লায়েন্স শব্দটা আসছে কমপ্লাই থেকে। কমপ্লাই মানে হচ্ছে মানিয়ে নেওয়া। মানিয়ে নেওয়া আসলে কিসের সাথে কি মানিয়ে নেওয়া? আপনি আমি যদি ঘর থেকে শুরু করি, তাহলে দেখবেন যে প্রত্যেকটি ঘরেই তাদের একটা নিজস্ব নিয়ম নীতি আছে। কেউ হয়তো ৮টার সময় ঘুমিয়ে পড়ে, কেউ মোটামুটি ৯টা-১০টা পর্যন্ত জেগে থাকে। কারো ঘরে অবশ্যই ভোরবেলা উঠতে হয়, কারো একটু রিল্যাক্স থাকে, ফ্লেক্সিবল থাকে। কেউ কোনো ধরনের কোনো নিয়ম নীতির ধার ধারে না। কিন্তু যে সমস্ত ঘরে কিছু নিয়ম কানুন আছে, ওই ঘরগুলোর ওই নিয়ম কানুন গুলো মেইনটেইন করে কিন্তু ওই ঘরে বসবাস করতে হয়। তা না হলে কি হয়? তা না হলে ওই ঘরে বাকি যে সমস্ত মানুষগুলো আছে, ওই মানুষগুলোর এক ধরনের মেন্টাল কনফ্লিক্ট হয়। তো ওই ঘরে থাকতে হলে ওই ঘরের যে সমস্ত নিয়ম নীতি আছে, সেই সমস্ত নিয়ম নীতি মেনে নিয়ে কন্টিনিউ করার নামই হচ্ছে কমপ্লায়েন্স। একটু ইনটু দি বিগার অ্যাসপেক্ট যদি আমি বলি, কোন একটা ইন্ডাস্ট্রিতে বা কোন একটা কারখানাতে অথবা কোন একটা সেক্টরে যদি আমি কাজ করি, তাহলে ঠিক একই রকম ভাবে ওই কারখানাতে বা ওই ইন্ডাস্ট্রিতে বা ওই সেক্টরে কিছু নিয়ম কানুন আছে। সেই নিয়ম কানুন গুলো মেনটেন করে ওই সেক্টরকে বা ওই কারখানাতে বা ওই জায়গাটাতে একসঙ্গে কাজ করতে হয়। এই নিয়ম নীতি গুলো কারা তৈরি করে? মূলত কারখানা যে চলবে, তার যে কোম্পানি পলিসি আছে, সেটা হচ্ছে ওই কারখানার কোড অফ কন্ডাক্ট বা ওই কারখানার নিয়ম নীতি। হ্যাঁ, সো ওই কোড অফ কন্ডাক্ট বা ওই কারখানার নিয়ম নীতিকে কমপ্লাই করাটাই হচ্ছে কমপ্লায়েন্স। আবার যেই কারখানাটা যেই দেশে আছে, লাইক আমাদের দেশে অনেকগুলো আমাদের দেশীয় কারখানা আছে, সেই সমস্ত দেশীয় কারখানার পাশাপাশি আবার অনেকগুলো বিদেশি কারখানা আছে। এই বিদেশি কারখানাগুলো যখন আমাদের দেশে কাজ করে, তখন আমাদের দেশের যে কিছু আইন কানুন আছে, সেই আইন কানুন গুলো মেনে নিয়েই কিন্তু তাকে এই দেশে কারখানা পরিচালনা করতে হয়। ওই কারখানা পরিচালনা করার ক্ষেত্রে সে যখন এই দেশের এই সমস্ত আইন কানুনটাকে তার কোম্পানি পলিসির ভিতরে বা কোম্পানি কোড অফ কন্ডাক্টের মধ্যে নিয়ে যখন সে কাজ করে, তখন সেটাই হচ্ছে কমপ্লায়েন্স। এট দ্য সেম টাইম, কারখানাগুলো যখন বিদেশি কোনো বায়ারের কাজ করে, তখন ওই বায়ারেরও আবার কিছু নিজস্ব নিয়ম নীতি আছে। সেই নিয়ম নীতিগুলো কমপ্লাই করে যখন এই ফ্যাক্টরির কারখানাগুলো কাজ করে, মানে মেনে নিয়ে ওই কোম্পানির ওই নিয়ম কানুন গুলোকে মেনে নিয়ে যখন কাজ করে, তখন সেটা হচ্ছে ওই বায়ারের কমপ্লায়েন্স। এট দ্য সেম টাইম, বায়ার যখন এই কোড অফ কন্ডাক্টটা তৈরি করে, সে কিন্তু আবার অনেকগুলো স্ট্যান্ডার্ডকে ফলো করে তার এই কোড অফ কন্ডাক্ট বা তার এই নিয়ম নীতিটা তৈরি করে। সেগুলো কি? সেগুলো হচ্ছে লাইক আইএলও কনভেনশন, ইউডিএইচআর, তারপরে ইউএনজিপি গাইডলাইন। এই বিষয়গুলো কিন্তু তখন বায়ার তার কোড অফ কন্ডাক্টটাকে ক্রিয়েট করে। এই সবকিছু মিলে যে জিনিসটা ক্রিয়েটেড হয়, সেটাই হচ্ছে কমপ্লায়েন্স। তার মানে হচ্ছে, সোজা কথা, কমপ্লায়েন্স বলতে বোঝায় আমি যেখানে কাজ করি, যার কাজ করি, বা যেই বিষয়, মানে যেই সেক্টরে কাজ করি, ওইখানকার ওনার অথবা ওই সেক্টরের নিয়ম নীতিকে আমার কোম্পানির আমি মেনে নেওয়াকে বা আমি মেনে চলাকেই কমপ্লায়েন্স বলে। এবার সোশ্যাল কমপ্লায়েন্সটা হচ্ছে এই যে ওভারঅল যে কমপ্লায়েন্স এর কথা বললাম, নিয়ম নীতির কথা বললাম, এই নিয়ম নীতির মধ্যে কিন্তু অনেক কিছু আছে। যেমন বায়ারের কোড অফ কন্ডাক্টের মধ্যে একটা কোড অফ কন্ডাক্ট হচ্ছে, আপনি বায়ারের কোনো প্রোডাক্টের কোয়ালিটিকে আপনি তার যে স্ট্যান্ডার্ড আছে আপ টু দি মার্ক স্ট্যান্ডার্ডের নিচে যদি আপনি কোয়ালিটি প্রডিউস করেন, তাহলে বায়ার এই প্রোডাকশনটা নিবে না। দ্যাট ইজ কল্ড কোয়ালিটি কোড অফ কন্ডাক্ট। তার মানে হচ্ছে বায়ার তার
ওই কোয়ালিটির কোড অফ কন্ডাক্ট, ওই কোয়ালিটির উপরে কিছু কোড অফ কন্ডাক্ট ক্রিয়েট করেছে। অ্যাট দ্য সেম টাইম ওই প্রোডাক্টেরই কিছু ডিজাইন আছে, তিনি তার প্রোডাক্টের ডিজাইন করার সময় কিছু কোড অফ কন্ডাক্ট মেনে ডিজাইনটা করেছেন। সেই কোড অফ কন্ডাক্ট, সেই ডিজাইনটাকে আপনাকে কিন্তু হুবহু করতে হবে, কপি করতে হবে, বা ওই ডিজাইনটার উপরে প্রডিউস করাটাই হচ্ছে আপনার ডিজাইন কোড অফ কন্ডাক্ট। ঠিক সেই রকম ভাবে ওই বায়ারের কিছু সোশ্যাল কোড অফ কন্ডাক্ট থাকে। তার মানে হচ্ছে সে কিছু নৈতিক, প্রত্যেকটি ব্যবসার কিছু নীতি নৈতিকতা আছে, সেই নৈতিকতার উপরে বেস করে ওই বায়ার তার নিজস্ব কিছু নৈতিক কোড অফ কন্ডাক্ট ক্রিয়েট করে থাকেন, সেগুলো হচ্ছে সোশ্যাল কোড অফ কন্ডাক্ট। এই সোশ্যাল কোড অফ কন্ডাক্ট কমপ্লাই করাটাই হচ্ছে সোশ্যাল কমপ্লাই। এখন প্রশ্ন আসতে পারে, এটা কি শুধুমাত্র গার্মেন্টস সেক্টরের জন্য? অবশ্যই নয়, এটা যে কোনো ধরনের এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির জন্যই এটা প্রযোজ্য। লাইক আমরা যেমন গার্মেন্টস সেক্টরে বেশিরভাগ প্রডিউস করি, অর্থাৎ প্রায় 85% to 87% এক্সপোর্ট আমরা গার্মেন্টস সেক্টর থেকে করি, সো দ্যাট গার্মেন্টস এর সোশ্যাল কমপ্লায়েন্সের কথাটা বেশি শোনা যায়। কিন্তু যারা নাকি আপনার কেমিক্যালস এক্সপোর্ট করেন, অথবা যারা আপনার ফার্মাসিউটিক্যালস এক্সপোর্ট করেন, যারা আপনার ড্রাগস এক্সপোর্ট করেন, অথবা লাইট ইঞ্জিনিয়ারিং অথবা প্লাস্টিক ইন্ডাস্ট্রি থেকে বা প্লাস্টিক সেক্টর থেকেও যারা বিদেশে বিভিন্ন ধরনের গুডস এক্সপোর্ট করেন, তারাও কিন্তু তাদের বায়ারের এই সমস্ত কোড অফ কন্ডাক্ট গুলো মেনে নিয়ে মেনটেন করে তারপরে এক্সপোর্ট করেন, সো দ্যাট ওই প্রত্যেকটা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির ক্ষেত্রেই এই সোশ্যাল কমপ্লায়েন্স বা ওভারঅল কমপ্লায়েন্সটা প্রযোজ্য। তার মানে হচ্ছে, খুব এক কথায় যদি আমি এটাকে স্ট্রিম লাইনে নিয়ে আসি, তাহলে কমপ্লায়েন্সটা হচ্ছে একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরির জন্য তার বায়ারের যে সমস্ত কোড অফ কন্ডাক্ট আছে, তার দেশের যে সমস্ত কোড অফ কন্ডাক্ট আছে, অ্যাট দ্য সেম টাইম তার ফ্যাক্টরি চালানোর জন্য তার নিজস্ব যে কোড অফ কন্ডাক্ট আছে, এই সমস্ত কোড অফ কন্ডাক্ট মেনটেন করে কাজ করাটাই হচ্ছে কমপ্লায়েন্স, আর ইথিক্যাল বিজনেস করাটাই হচ্ছে সোশ্যাল কমপ্লায়েন্স। এবার যদি কারো কোনো প্রশ্ন থাকে। স্যার রবিন ভাই, এই ক্ষেত্রে সোশ্যাল কমপ্লায়েন্সের ক্ষেত্রে কি কি বিষয়গুলো ফ্যাক্টরিকে খেয়াল রাখতে হয়? সোশ্যাল কমপ্লায়েন্সের ক্ষেত্রে মূলত আমি যে জিনিসটা বললাম, সোশ্যাল কমপ্লায়েন্সের ক্ষেত্রে নৈতিক ব্যবসার বিষয়টা বেশি খেয়াল রাখতে হয়। নৈতিক ব্যবসা বলতে কি বোঝায়? লাইক এই মুহূর্তে যদি আমি এই মুহূর্তের একটা এক্সাম্পল দিচ্ছি, এই মুহূর্তে আমাদের সারা ওয়ার্ল্ডে একটা মহামারী চলছে, কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশন। এই কোভিড-19 ভাইরাসটা নিয়ে সারা ওয়ার্ল্ড কিন্তু সাফার করছে, অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশও কিন্তু সাফার করছে। আমরা জানি যে গত 26শে মার্চ থেকে গত 26শে এপ্রিল পর্যন্ত 26শে এপ্রিল পর্যন্ত আমাদের এই গার্মেন্টস সেক্টরটা বন্ধ ছিল। এই যে একটা মাস এই গার্মেন্টস সেক্টরটা বন্ধ থাকলো, এই গার্মেন্টস সেক্টরটা বন্ধ থাকার সময় কিন্তু আমরা অনেকগুলো সিচুয়েশন দেখেছি। সিচুয়েশনের মধ্যে দেখেছি কেউ কেউ বলছে যে আমরা লে অফ করবো, কেউ কেউ বলছে আমরা গার্মেন্টস বন্ধ করে দিব, কেউ কেউ বলছে আমরা শ্রমিকের 60% স্যালারি দিব, কেউ কেউ বলছে আমরা 100% স্যালারি দিব। বিভিন্ন ধরনের আপনার স্যালারি নেগোসিয়েশন, লে অফ সিস্টেম, এই সমস্ত বিষয় নিয়ে প্রচুর আলোচনা হয়েছে এই সময়টাতে, যে সময়টাতে এই এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি গুলো বন্ধ ছিল। এখন এই এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি গুলো এই প্যান্ডেমিক সিচুয়েশনে কিভাবে চলবে সেটা কিন্তু আমার দেশের আইনে একরকম করে বলা আছে, আবার বাইরের আইনে আরেক রকম করে বলা আছে। এখন আমি যেহেতু বাংলাদেশে বসবাস করি এবং আমার কারখানাগুলো যেহেতু বাংলাদেশে অবস্থিত, তো দ্যাট বাংলাদেশের কারখানাগুলোতে বাংলাদেশের আইন যা বলছে সেটাই মেনটেন করে কাজ করতে হবে। তো দ্যাট বাংলাদেশের আইনের শ্রমবিধি 2000 শ্রম আইন 2006 ধারা নাম্বার 12 এবং ধারা নাম্বার 16-তে এই মহামারী সিচুয়েশন কিভাবে কন্টিনিউ করা হবে সেটা পরিষ্কার করে বলা আছে। ধারা নাম্বার 12-তে বলা আছে কতদিন লে অফ করা যাবে, কিভাবে লে অফ করা যাবে, লে অফের পরিধি কিভাবে বাড়বে, কিভাবে কমপ্লিট করা যাবে, মানে কতদিন পর্যন্ত কমপ্লিট, কোন কোন সিচুয়েশনে লে অফ করা যাবে, এই বিষয়গুলো কিন্তু ধারা 12-তে বলা আছে। এবং ধারা 16-তে বলা আছে লে অফ চলাকালীন অবস্থায় শ্রমিকের বেতন কিভাবে হবে, শ্রমিকের কাজের পরিধি কিরকম হবে, যে বেশি কাজ করবে সে কিরকম পাবে, যে কম কাজ করবে সে কিরকম কাজ পাবে। এবং আপনার ধারা 19-এ গিয়ে আবার রিট্রেঞ্চমেন্টের কথা বলা আছে, যদি আপনি লে অফ টাইমে যদি কাউকে ছাঁটাই করতে চান তার ছাঁটাইকরণ প্রক্রিয়াটা কি হবে সেটা কিন্তু আবার ধারা 19-এ গিয়ে বলা আছে।
এই যে শ্রম আইনের ধারাগুলো, এই শ্রম আইনটাই হচ্ছে আমার এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিগুলোর জন্য হচ্ছে আপনার কোড অফ কন্ডাক্ট। এখন এই সোশ্যাল কমপ্লায়েন্স গুলো তাহলে আমার কোন কোন জিনিসগুলো মেনটেন করে? মূলত আপনার আইএলওর যতগুলো শর্ত আছে, যতগুলো কনভেনশন আছে, সবগুলো কনভেনশনই এটার সাথে রিলেটেড। এট দ্য সেম টাইম ইউএনজিপি মানে ইউনাইটেড নেশনস গাইডিং প্রিন্সিপালস এর যতগুলো ধারা আছে, সবগুলো ধারা এর সাথে আছে। ইউডিএইচআর মানে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর যতগুলো বিষয় আছে, সেটাও আপনার এটার সাথে ইনভলভ। এট দ্য সেম টাইম আপনার ইন্টারন্যাশনালি আপনার যে সমস্ত বিষয়গুলো, যে সমস্ত নৈতিক বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি, হিউম্যান রাইটস এর বিষয়গুলো নিয়ে কাজ করি, এই সব কিছুই আসলে সোশ্যাল কমপ্লায়েন্স এর সাথে ইনভলভ। যদি মোটা দাগে বলতে চাই তাহলে স্যালারি মানে ওয়েজেস এন্ড স্যালারি এন্ড ওয়েজেস, দেন হচ্ছে আপনার ডিসক্রিমিনেশন, দেন হচ্ছে আপনার এজ ভেরিফিকেশন, তারপরে হচ্ছে আপনার এটাকে বলছি হচ্ছে আপনার কনফ্লিক্ট রেজলিউশন বা আপনার কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, দেন হচ্ছে আপনার আপনার ডিসক্রিমিনেশন, তারপরে হচ্ছে আপনার এই যে বিষয়গুলো মানে এই ধরনের যতগুলো বিষয় আছে, সবগুলো বিষয়ই আসলে সোশ্যাল কমপ্লায়েন্সের সাথে আপনার সোশ্যাল কমপ্লায়েন্সের একটা একটা করে পার্ট। এখন সোশ্যাল কমপ্লায়েন্সটা যে মেনটেন করতে হয়, সোশ্যাল কমপ্লায়েন্সটা মেনটেন করতে হয় কিভাবে আমাদের কারখানাগুলো? সোশ্যাল কমপ্লায়েন্স মেনটেন করার জন্য প্রত্যেকটা কারখানাতেই আপনার এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রত্যেকটা কারখানাতে একটা চেকলিস্ট থাকে। সেই চেকলিস্টের মধ্যে বলা থাকে যে স্যালারি এন্ড ওয়েজেস এর যে বিষয়গুলো আছে, সবগুলো বিষয় তারা কিভাবে মেনটেন করবে। লাইক একজন আপনার একজন শ্রমিক যদি 8 নাম্বার গ্রেডের হয়, সে কত টাকা স্যালারি পাবে? সে যদি 1 নাম্বার গ্রেডের হয়, সে কত টাকা স্যালারি পাবে? 8 নাম্বার গ্রেডের যে শ্রমিকটা হবে, সে কিভাবে 8 নাম্বার গ্রেডের শ্রমিক হতে পারবে? 7 নাম্বার গ্রেডের যে শ্রমিকটা হবে, সে কিভাবে 7 নাম্বার গ্রেডের শ্রমিক হতে পারবে? এই সমস্ত কিছু কিন্তু আপনার একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ দেওয়া আছে। সেই অ্যাপ্রোচের ভিত্তিতেই কিন্তু আপনার চেক লিস্টের মধ্যে বলা থাকবে যে কোন গ্রেডের শ্রমিক কত টাকা বেতন পাবে, এবং সেই গ্রেডে যেতে হলে সে কি কি পারফর্ম করতে হবে, তার জব ডেসক্রিপশন কি থাকবে, এবং এই ক্ষেত্রে তার কোম্পানির পলিসি কি হবে। এই সমস্ত কিছু কি মেনটেন করে সে একটা চেক লিস্ট ডেভেলপ করে। তারপরে স্যালারি এন্ড ওয়েজেস এর ক্ষেত্রে তার যতগুলো চেক মানে যতগুলো কোয়ারিজ আছে, সবগুলো কোয়ারিজ সে ওই চেক লিস্টের মধ্যে ইনভলভ করবে। দেন মান্থলি, উইকলি, ডেইলি যেরকম ভাবে তার যে প্রসেস আছে, যেটা যেটা যেরকম ভাবে করার দরকার, সেটা সেরকম আপনার প্রতিদিন হোক, প্রতি সপ্তাহে হোক, কোয়ার্টারলি হোক, মান্থলি হোক, 3 মান্থলি হোক অথবা ইয়ারলি হোক, এটা প্রতি মানে একটা পিরিয়ডিক টাইমে তাকে এই মানে চেকলিস্টটা ধরে ধরে কন্টিনিউ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে সে কেন এই চেকলিস্টটা ধরে ধরে তার ফ্যাক্টরিতে এই বিষয়গুলো কন্টিনিউ করবে? কারণ হচ্ছে সে যখন এক্সপোর্ট করবে, তখন তার এই এক্সপোর্টের জন্য তাকে অনেকগুলো সার্টিফিকেশনস মেনটেন করতে হয়। লাইক আপনার যদি ইউরোপিয়ান সাইডে আপনি এক্সপোর্ট করতে চান, তখন আপনাকে বিএসসিআই মেনটেন করতে হবে অথবা সেডেক্স মেনটেন করতে হবে। এট দ্য সেম টাইম আপনি যদি ল্যাটিন আমেরিকা বা আমেরিকান কোনো কান্ট্রিতে যদি আপনি এক্সপোর্ট করতে চান, তাহলে আপনার জন্য সেখানে র্যাপ এর প্রয়োজন হবে, অথবা সেখানে আপনার আরেকটা আছে সার্টিফিকেশনসটার নামটা ঠিক এই মুহূর্তে মানে পেটে আছে, মুখে আসছে না। আরেকটা সার্টিফিকেশনস আছে, ওই সার্টিফিকেশনসটা আপনার লাগবে, র্যাপ অথবা ওইটা। এই যে এক একটা সার্টিফিকেশন আপনার আপনার লাগছে, এই সার্টিফিকেশনটা আপনাকে কারা দিবে? এই সার্টিফিকেশনটা দেওয়ার জন্য কিন্তু আবার বায়ার কর্তৃপক্ষ এখানকার কিছু থার্ড পার্টিকে এনলিস্ট করে। এনলিস্টেড থার্ড পার্টি গুলো কিন্তু আপনার ফ্যাক্টরিতে গিয়ে এই বিষয়গুলো আবার অডিট করে। অডিট করার সময় বিএসসি এর যে প্রিন্সিপাল গুলো আছে, র্যাপের যে প্রিন্সিপাল গুলো আছে, সেডেক্সের যে প্রিন্সিপাল গুলো আছে, এই প্রিন্সিপাল গুলো থার্ড পার্টির কাছেও থাকে। এই থার্ড পার্টি এই চেকলিস্ট ধরে ধরে কিন্তু আপনার ফ্যাক্টরিতে গিয়ে এই চেক মানে আপনার একটা পিরিয়ডিক টাইমে, যদি আপনার ফ্যাক্টরি একেবারে নতুন হয়, তাহলে প্রথমে সে একটা অডিট করবে, অ্যানাউন্সড অডিট করবে আপনার ফ্যাক্টরি। অ্যানাউন্সড অডিট করে সে তার চেকলিস্ট দিয়ে দেখে আপনাকে বলবে যে আপনার রেটিং কি আছে। রেটিং অনুযায়ী যদি ওভারকাম করে যান, তাহলে আপনি একটা সার্টিফিকেট পেয়ে যাবেন, স্যাটিসফ্যাক্টরি সার্টিফিকেট পেয়ে যাবেন। স্যাটিসফ্যাক্টরি সার্টিফিকেট যদি না পান, তাহলে হচ্ছে আপনার
কমেন্টস পাবেন, যে আপনার কিছু ক্যাপ পাবেন, এই ক্যাপটা আপনি কিভাবে মানে ক্যাপের জন্য আবার একটা নির্দিষ্ট সময় পাবেন, সেই সময় মোতাবেক আপনাকে সেই ক্যাপটা ফিল আপ করতে হবে, ফিল আপ করে আবার বায়ারকে জানাতে হবে, বায়ার আবার থার্ড পার্টিকে জানাবে, থার্ড পার্টি আবার এসে আপনার ফ্যাক্টরি অডিট করবে। দ্যাট মিনস হচ্ছে একটা কমপ্লিট মনিটরিং সার্কেলের মধ্যে এই এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরি গুলো থাকে। এই মনিটরিং সার্কেলের ভিতরে থাকতে হয় বলেই তাকে এই চেক লিস্টে মেনটেন করতে হয় তার নিজের কারণে তার ফ্যাক্টরি। এবং এই ফ্যাক্টরিতে যখন সে যখন চেক লিস্টে মেনটেন করে তখন যে জিনিসটা হয়, এই যে যে গ্যাপ গুলো ক্রিয়েট হয়, লাইক আপনার একটা ফ্যাক্টরিতে আপনার ওয়ার্কারের স্যালারি ঠিক মতো হচ্ছে কিনা, একটা ওয়ার্কারের এজ হওয়ার দরকার 18, সে 18তে ইয়ে তার বয়স আসলে 18 হয়েছে কিনা, নাকি সে বয়স গোপন করে 16 বছরের ওয়ার্কার সে তাকে 18 বছর বলে সে ওই ফ্যাক্টরিতে কাজ করছে, নাকি ফ্যাক্টরি ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি এই সমস্ত বিষয়ে কোনো ভ্রুক্ষেপই করছেন না। এট দ্য সেম টাইম ওই ফ্যাক্টরিতে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয় কিনা, এট দ্য সেম টাইম ওই ফ্যাক্টরিতে আপনার গ্রিভান্স হ্যান্ডলিং প্রসিডিউরস, গ্রিভান্স হ্যান্ডলিং মেকানিজম গুলো ঠিকঠাক মতো কাজ করছে কিনা, ওয়ার্কারকে গালিগালাজ করা হয় কিনা, ওয়ার্কার তার ভয়েস মানে ওয়ার্কারকে গালিগালাজ করা হলে সেই নির্যাতিত ওয়ার্কার আবার তার গ্রিভান্সে জানাতে পারে কিনা, তারপরে হচ্ছে আপনার এই যে মানে পুরো প্রসিডিউরটা ওখানে কোনো ডিসক্রিমিনেশন আছে কিনা, তারপরে হচ্ছে আপনার স্যালারির ক্ষেত্রে, তারপরে গায়ের রঙের ক্ষেত্রে, চেহারার ক্ষেত্রে, এলাকা ভিত্তিক ডিসক্রিমিনেশন গুলো তার ওখানে হয় কিনা, তারপরে হচ্ছে আপনার তার যে সমস্ত আরো অন্যান্য রাইটস পাওয়ার কথা ছিল, হেলথ এন্ড সেফটি, তার সে যখন কেমিক্যাল নিয়ে কাজ করবে তখন তাকে প্রপার পিপিই দেওয়া হয় কিনা। এখন প্যান্ডেমিক সিচুয়েশনে সে যদি ফ্যাক্টরিতে কাজ করে তাহলে এখন তার যে সমস্ত পিপিই প্রয়োজন সেই পিপিই গুলো কোম্পানি তাকে প্রোভাইড করছে কিনা, আবার পিপিই প্রোভাইড করার পরে ওয়ার্কার আবার নিজে সেই পিপিই গুলো ইউজ করছে কিনা, এই সমস্ত বিষয়গুলোই আপনার একটা চেক লিস্টের মধ্যে ইনভলভ থাকে। চেক লিস্টের মধ্যে এই সমস্ত কিছুই আপনার অ্যাড করা থাকে। এবং আপনি যখন এই থার্ড পার্টির কাছে আপনি থার্ড পার্টি যখন আপনার ফ্যাক্টরিতে অডিট করতে আসবে তখন কিন্তু ইট ইজ কমপ্লিটলি মার্সিলেস, তারা কিন্তু একদম কমপ্লিট মার্সিলেস কন্ডিশনে তার ফ্যাক্টরিতে তার ক্লায়েন্টের ফ্যাক্টরিতে এসে অডিট করে থাকে এবং সেখানে সে সবগুলো বিষয় একদম পুঙ্খানুপুঙ্খ রূপে জাস্টিফাই করে সে একটা ক্যাপ ভেরিফিকেশন দেয়। এখন ক্যাপের মধ্যেও আবার মজার কথা দেখেন, ক্যাপের মধ্যেও কয়েকটা ক্যাটাগরি আছে, তার মধ্যে একটা হচ্ছে মেজর ক্যাটাগরি। মেজর ক্যাটাগরি মানে হচ্ছে যে আপনার মেজর ভায়োলেশন যদি আপনি করে ফেলেন তাহলে সেটা হচ্ছে মেজর ক্যাটাগরি। মেজর ভায়োলেশন মিন্স হোয়াট, মানে যে সরাসরি দেখা যাচ্ছে যে আপনি ওয়ার্কারের সঙ্গে তার স্যালারি নিয়ে ডিসক্রিমিনেট করছেন বা স্যালারি নিয়ে আপনি ফাঙ্কি ব্যাঙ্কি করছেন, এইটা আপনার কমপ্লিটলি একটা মেজর ভায়োলেশন। একটা মেজর ভায়োলেশন হচ্ছে আপনার ফ্যাক্টরিতে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হচ্ছে কিন্তু আপনি কোনো ধরনের কোনো ইয়ে করছেন না, কি বলে এটাকে, কোনো ধরনের কোনো অ্যাকশন নিচ্ছেন না, এটা কিন্তু আপনার কমপ্লিটলি একটা মেজর ভায়োলেশন। এট দ্য সেম টাইম আপনার ফ্যাক্টরিতে একজন 16 বছরের ওয়ার্কার কাজ করছে কিন্তু আপনার কোনো ভ্রুক্ষেপ নাই। 16 বছরের ওয়ার্কার ফ্যাক্টরিতে কাজ করতে পারবে না এটা কিন্তু বায়ার বা আইএলও অথবা আমাদের আইন কেউ মানা করেছে ব্যাপারটা কিন্তু তা নয়। 16 বছরের একটা ওয়ার্কার কাজ করতে পারবে কিন্তু তার কাজের ধরনটা হবে আবার একটু ডিফারেন্ট। সে কিন্তু আপনার অ্যাডাল্ট শ্রমিক হিসেবে কাজ করবে না, সে কাজ করবে অ্যাডোলেসেন্ট শ্রমিক হিসেবে। এই যে অ্যাডাল্ট এবং অ্যাডোলেসেন্টের একটা পার্থক্য আছে, এই পার্থক্যটা আপনি আসলে মেনটেন করছেন কিনা, দ্যাট ইজ কল্ড কমপ্লায়েন্স, দ্যাট ইজ কল্ড সোশ্যাল কমপ্লায়েন্স। ঠিক আছে, এরপরে যদি আপনাদের মানে যদি আরো কিছু আমাকে প্রশ্ন করতে পারেন। আপনাদের কারোর কোনো কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেন করতে পারেন। আচ্ছা রবিন ভাই, আপনার কথার সিকোয়েন্স গুলো খুব সুন্দর, মানে আপনি যেভাবে একের পর এক বলছেন হয়তো বা কোশ্চেন ওনারা পাচ্ছে না। তো এই ক্ষেত্রে আপনার কমপ্লায়েন্সের যে বিষয়টা হচ্ছে, একটা ফ্যাক্টরিতে যখন কোনো বায়ার তার অডিট টিম পাঠায়, তারা মেইনলি কোন কোন বিষয়ের উপরে ফোকাস করে, কোন বিষয়গুলো হাই প্রায়োরিটি থাকে আর কোন বিষয়গুলো লো প্রায়োরিটি থাকে, নাকি সবগুলো প্রায়োরিটি সেম? না, আমি যেমন বলছিলাম দাদা যে সোশ্যাল কমপ্লায়েন্সের আপনার অনেকগুলো প্রিন্সিপাল আছে, যে প্রিন্সিপাল গুলো আমি সরাসরি বলেছি, যেগুলো ইউডিএইচআর থেকে অথবা আইএলও থেকে অথবা ইউএনজিপি থেকে যে সমস্ত প্রিন্সিপালস গুলো নেওয়া হয়েছে, এই প্রিন্সিপালস গুলো থেকে যখন আপনার একটা ফ্যাক্টরিতে এই প্রিন্সিপালস গুলো মেনটেন করেই কিন্তু যে কোনো বায়ার তার প্রিন্সিপাল গুলো নির্ধারণ করে। দ্যাট মিন্স হচ্ছে সেটাই তার জন্য সোশ্যাল কমপ্লায়েন্স। এই ইথিক্যাল বিজনেস করার ক্ষেত্রে তার যে প্রিন্সিপাল গুলো আছে এই প্রিন্সিপাল গুলো মেনটেন করার দায়িত্বটা হচ্ছে আপনার ওই কারখানা। এখন কারখানা এই প্রিন্সিপাল গুলো মেনটেন করছে কিনা সেই মেনটেন করার ক্ষেত্রে সবগুলো আমি যেমন বলছি, একটা মেজর থাকবে, একটা মাইনর থাকবে, আর একটা হচ্ছে মডারেট থাকবে।
এই মেজর ইস্যুস গুলো কোনটা, আমি যেটা বললাম যে সরাসরি ভায়োলেশন, যে আপনার একটা মেজর ভায়োলেশন হচ্ছে যে আপনি একটা 16 বছরের ওয়ার্কারকে দিয়ে একটা 18 বছরের বা একটা অ্যাডাল্ট শ্রমিকের কাজ আপনি একটা 16 বছরের ওয়ার্কারকে করাচ্ছেন। ইটস এ মেজর ভায়োলেশন। আপনার এখানে একটা শ্রমিক সে একটু অসুন্দর বলে আপনি তাকে বেতন কম দিচ্ছেন, আরেকটা শ্রমিক সে দেখতে একটু সুন্দর বলে তাকে আপনি বেতন বেশি দিচ্ছেন, এবং এটা প্রুফ হওয়ার পরে আপনি, এটা একটা মেজর ভায়োলেশন, ইটস এ ডিসক্রিমিনেশন। আপনার কারখানাতে আপনি কোন সিরাজগঞ্জের লোককে আপনি আপনার কারখানাতে চাকরি দেন না, ইট ইজ কমপ্লিটলি এরিয়া ডিসক্রিমিনেশন। এই ধরনের কোন ডিসক্রিমিনেশন যদি প্রুফ হয় তাহলে দ্যাটস এ মেজর ভায়োলেশন। আবার মডারেট কিছু ব্যাপার আছে, লাইক আপনার ফ্যাক্টরিতে বেতন দেয়া হচ্ছে প্রতি মাসের 7 তারিখেই আপনি বেতন দিচ্ছেন, কিন্তু আনফরচুনেটলি আপনার ফ্যাক্টরিতে কোন এক মাসে 7 তারিখে আপনি বেতন দিতে পারেননি। সেটা আপনার ব্যাংকিং এর কারণে হোক, সেটা আপনার প্রোডাকশনের কারণে হোক, সেটা আপনার যে কারণেই হোক না কেন, আপনি এটাকে হাইড না করে এটাকে আপনি ওপেন করবেন। যদি আপনি মডারেট, যদি আপনি এটাকে কি বলে, আপনার যদি ইল মেন্টালিটি না থাকে, যদি আপনি প্রতি মাসেই আপনি এরকম 10 তারিখ 12 তারিখ 15 তারিখে স্যালারি না দিয়ে প্রতি মাসেই যদি আপনি 7 তারিখের মধ্যে বেতন দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার কোনো একটা মাস এটা বাইরের ধর্তব্যের মধ্যে থাকে না, বাইরে এটাকে কনসিডারেশনের মধ্যে নিয়ে থাকে, তখন এটাকে আপনি মডারেট করবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি বেতন দিয়েছেন 10 তারিখে, স্যালারি শিট প্রিপেয়ার করেছেন আপনি 7 তারিখে, তার মানে আপনি দেখাচ্ছেন যে আপনি 7 তারিখে বেতন দিয়েছেন, কিন্তু আসলে আপনি বেতন দিয়েছেন 10 তারিখে বা 12 তারিখে বা 15 তারিখে আপনি বেতন দিয়েছেন। এটা কিন্তু একটা মেজর ভায়োলেশন। কিন্তু আপনি যদি প্রতি বছরের প্রতি মাসেই আপনি 7 তারিখের মধ্যে বেতন দিয়ে থাকেন, কোনো একটা কারণে কোনো একটা মাসে যদি আপনি 3-4 দিন 5 দিন অতিরিক্ত সময় নিয়ে বেতন দেন, এবং সেই বিষয়টা যদি আপনার ওয়ার্কারের সাথে আপনার একটা কোলিশনের মাধ্যমে, একটা সমঝোতার মাধ্যমে যদি সেটা নির্ধারণ করা হয়ে থাকে, ওয়ার্কাররাও যদি সেটাকে আপনার একসেপ্ট করে থাকে, এবং আপনাদের সুসম্পর্ক তৈরি করে যদি আপনি কোনো একটা মাস যদি আপনি 3-4 দিন 5 দিন ডিলে করেন, দ্যাট ইজ নট এ বিগ ডিল, সেটা মডারেট ইস্যু হিসেবে আসতে পারে। কিন্তু যদি আপনি 10 তারিখের প্রতি মাসে আপনি মানে 7 তারিখে আপনি স্যালারি শিট প্রিপেয়ার করছেন, কিন্তু প্রতি মাসে আপনার 2-3 দিন 4 দিন লেট হচ্ছে, এটা কিন্তু আবার একটা মেজর ভায়োলেশন। সো এটা আসলে প্রত্যেকটা ভায়োলেশন আসলে ভ্যারি করে হচ্ছে আপনার ম্যারিটের উপর, যে আপনি কত বড় বা কত মানে ইথিক্যাল বিজনেসের ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলোর মধ্যে আপনি কত বড় ভায়োলেশনটা করছেন। লাইক আপনি একটা জিনিস চিন্তা করেন, সাপোজ আপনার ফ্যাক্টরিতে আপনার একজন প্রোডাকশন ম্যানেজার তার কোনো একটা ওয়ার্কারের সঙ্গে ভায়োলেন্ট বিহেভিয়ার করেছে, প্রচন্ড লাভ বিহেভ করেছে, অথবা তাকে গালমন্দ করেছে, আমি ধরে নিই তাকে মারধর করেছে। এখন মারধর করার পরে ওই ওয়ার্কারটা আপনার ফ্যাক্টরিতে আপনার ম্যানেজমেন্টকে এই বিষয়টা জানিয়েছে, ওয়াকিবহাল করেছে যে আমার প্রোডাকশন ম্যানেজার আমাকে বিনা কারণে এত তারিখে এতটার সময় এই জায়গায় আমাকে সে ফিজিক্যালি হ্যারেস করেছে। আপনার কাছে এই কমপ্লেন আসার পরে আপনি এই কমপ্লেনটাকে ধামাচাপা দিয়ে দিলেন, বা কোনো কারণে প্রোডাকশন ম্যানেজার আপনাকে কনভিন্স করে আপনার ফ্যাক্টরিতে এই বিষয়টাকে কনভিন্স করে এই ওয়ার্কারটার গ্রিভান্সটাকে ম্যানেজ করে ফেলে, মানে আপনার হ্যান্ডেল না করে এটাকে ধামাচাপা দিয়ে দিল, এবং পরবর্তীতে প্রমাণিত হইল যে ওই ওয়ার্কারটা আসলেই ডিপ্রাইভ, কিন্তু যে অপরাধী তার কোনো শাস্তিই হয় নাই, এবং এইটা যদি আপনার কোনো বাইরের হাতে এটা পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এটা একটা মেজর ভায়োলেশন। অ্যাট দ্য সেম টাইম যদি ওই একই বিষয় নিয়ে যদি ব্যাপারটা এরকম হতো যে একটা ফ্যাক্টরিতে ওয়ার্কারের সাথে প্রোডাকশন ম্যানেজারের একটা ভুল বোঝাবুঝি হয়েছে, বা কোনো একটা কারণে প্রোডাকশন ম্যানেজার একটা একটা ওয়ার্কারের গায়ে হাত দিয়েছে, আপনার কাছে যখন কমপ্লেইন আসলো তখন আপনি পুরো কমপ্লেইনটাকে আমলের মধ্যে নিলেন, এবার আপনি গ্রিভান্স হ্যান্ডলিং মেকানিজমের মাধ্যমে আপনি চলে গেলেন, ধারা 23-এর 4 মোতাবেক আপনি বিচার বিশ্লেষণ করা শুরু করলেন, এবং বিচার বিশ্লেষণ করতে 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 তখন তার জাজমেন্টের ইস্যুর দিন আপনি তাকে একটা জাস্টিফাইড জাজমেন্ট করলেন, এবং সেই জাজমেন্টটা আইন মোতাবেক হলো, সেটা আপনি কলকারখানা অধিদপ্তর পর্যন্ত জানিয়ে
বিষয়টাকে আপনি কমপ্লিট করলেন, তাহলে কিন্তু আবার বিষয়টা হয়ে গেল মডারেট, যে হ্যাঁ আপনার মেন্টালিটি ভালো, আপনি আপনার ওয়ার্কারের স্বার্থ রক্ষার জন্য সমস্ত কিছু করেন এবং ওয়ার্কারের স্বার্থ রক্ষার জন্য আপনি সমস্ত কিছু করেন বিধায় আপনার ওয়ার্কাররা আপনার প্রতি সন্তুষ্ট। এই ধরনের রিপোর্ট কিন্তু তখন আপনার অডিটে যাবে। কিন্তু আপনি যদি ওই বিষয়টাকে ধামাচাপা দিয়ে দেন তাহলে কি হবে? দুটো প্রবলেম হয়। একটা হয় হচ্ছে আপনি নিয়ম নীতি ভঙ্গ করলেন, আপনার আইন কানুন আপনি ভঙ্গ করলেন, কোড অফ কন্ডাক্ট আপনি ভঙ্গ করলেন, এক ধরনের ভায়োলেশন হলো। অ্যাট দ্য সেম টাইম একটা ওয়ার্কার ডিপ্রাইভড হলো, সে আরেক ধরনের, এটা আরেক ধরনের ভায়োলেশন হলো। এই যে ভায়োলেশন গুলো, আপনার প্রত্যেকটা ভায়োলেশনেরই একটা নিজস্ব ম্যারিট আছে। কোন লেভেলের ম্যারিট নিয়ে ওই ভায়োলেশনটা হয়েছে সেটা কিন্তু জাজমেন্ট করার জন্য আবার এই যে থার্ড পার্টি গুলো আছে তাদের যে চেকলিস্ট আছে সেই চেকলিস্টের আপনার কিন্তু এক ধরনের মেজারিং কম্পোনেন্ট থাকে, কোনটাতে সে 3 দিবে, কোনটা সে 2 দিবে, কোনটা সে 1 দিবে, এটা কিন্তু আবার তার কাছে নির্ধারণ করা থাকে। তখন তিনি তার জাজমেন্ট অনুযায়ী এটাকে কোন মানে কোন ভায়োলেশনকে 3 দেন, কোন ভায়োলেশনকে 2 দেন, কোন ভায়োলেশনকে 1 দেন। এই 3 2 1 এর মানে মেজারমেন্ট আমি এক্সাম্পল দিচ্ছি। এই এই ধরনের মেজারমেন্ট নিয়েই কিন্তু আপনার কোনটা মেজর কোনটা মাইনর সেটা ডিসাইড হয়। এখন প্রশ্ন হচ্ছে একটা অডিটে আপনি কয়টা মেজর ভায়োলেশনকে একসেপ্ট করবেন? বিএসসি এর ক্ষেত্রে এটা একরকম, র্যাপের ক্ষেত্রে এটা একরকম, আবার সিডেক্স এর ক্ষেত্রে এটা আরেক রকম। এটা প্রত্যেকটা অডিট টু অডিট এটা ভ্যারি করতে যে কোন 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 অডিটের জন্য বা কোন স্ট্যান্ডার্ডের জন্য কয়টা ভায়োলেশন পর্যন্ত একসেপ্ট করা যাবে। এবং ভায়োলেশনের মধ্যেও মেজর ভায়োলেশনের মধ্যেও কথা আছে যে কোন ধরনের মেজর ভায়োলেশন আপনার একসেপ্ট করা যাবে, কোন ধরনের মেজর ভায়োলেশন একসেপ্ট করা যাবে না। লাইক আপনার 2013 এর রানা প্লাজা এবং তাজরিনের ঘটনার পরে কিছু কিছু বিষয়কে বাইরেরা এখন জেডটি ইস্যু বলছে। আগে তো আমরা মেজর, মডারেট, মাইনর বলতাম, এখন কিছু কিছু ইস্যুস আছে যেগুলোকে বলে জেডটি। জেডটি মিন্স হচ্ছে জিরো টলারেন্স, মানে এই ধরনের ইস্যুর ক্ষেত্রে কোনো মডারেট, কোনো মেজর, কোনো মাইনর নাই, একদম এই ধরনের ইস্যু থাকলে এটা জিরো টলারেন্স। এই জিরো টলারেন্স এর মধ্যে কি কি আছে, যেমন ফায়ার সেফটিটা কিন্তু এখন একটা জিরো টলারেন্স ইস্যু। হ্যাঁ, হেলথ এন্ড সেফটির মধ্যে কিন্তু ফায়ার সেফটি একটা পার্ট। ওভারঅল হেলথ এন্ড সেফটির মধ্যে ফায়ার সেফটি হচ্ছে একটা ছোট্ট পার্ট বা একটা পার্ট, সেই পার্টটাকে কিন্তু জেডটি ইস্যুতে এখন নেওয়া হয়েছে। জেডটি ইস্যুতে এই কারণেই নেওয়া হয়েছে যে আপনি একটা জিনিস খেয়াল করেন, একটা কারখানার 20 বছর, 25 বছর, 30 বছরের ইতিহাসে আগুন হয়তো একবার লাগছে বা দুইবার লাগছে, এটা একটা অ্যাক্সিডেন্ট। এই একটা অ্যাক্সিডেন্টে কি হতে পারে, হাজার হাজার মানুষের প্রাণ যেতে পারে। সো দ্যাট এই কবে এটার অ্যাক্সিডেন্ট হবে সেটার জন্য বসে থেকে পরবর্তীতে এটার প্রতিকার করার চাইতে আপনার প্রথম থেকেই যদি এই প্রতিরোধটা নেওয়া হয় যে কোনোদিন যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে এই প্রতিরোধ ব্যবস্থাই সেদিনকার প্রতিকার হয়ে দাঁড়াবে, তাহলে কিন্তু আপনি অনেকগুলো প্রাণের কি আপনি কি দিতে পারলেন, সেফটি দিতে পারলেন। এই কারণেই কিন্তু এটাকে এখন একটা জেডটি ইস্যু হিসেবে রিসিভ করা হয়েছে, যে ফায়ার সেফটি ইস্যুটা এটা একটা জেডটি ইস্যু। এট দ্য সেম টাইম স্ট্রাকচারাল সেফটি ইস্যুটাও কিন্তু একটা জেডটি ইস্যু। আপনারা দাদা ইঞ্জিনিয়ার মানুষ, অনেক চাকরিতেই এই বিষয়গুলো এই স্ট্রাকচারাল সেফটি নিয়ে আপনি কাজ করেছেন, ফায়ার সেফটি নিয়ে আপনি কাজ করেছেন। একটা বিল্ডিং এর যদি আপনার পাইলিংটাই ঠিক না থাকে তার মানে হচ্ছে বিল্ডিংটা কি হলো, বিল্ডিংটা কমপ্লিটলি আনসেফ হলো। বিল্ডিংটার যদি আপনার ফাউন্ডেশন ঠিক না হয় বিল্ডিংটা আনসেফ হলো। একটা আনসেফ বিল্ডিং এ যখন আপনি মেশিন তুলবেন, যখন আপনি ওয়ার্কার তুলবেন, যখন আপনি প্রোডাকশন করবেন, তখন তো রানা প্লাজার মতো এটা কলাপস করবেই। সো দ্যাট এই যে স্ট্রাকচারাল সেফটিটা, রানা প্লাজার মতো একটা বিল্ডিং যখন কলাপস করে তখন কত মানুষ মারা যায় এটা অলরেডি প্রুফ, এটা অলরেডি প্রমাণিত, মানুষের চোখের সামনে এটা এখনো সেই দৃষ্টান্তটা ভাসছে। এই জন্য স্ট্রাকচারাল সেফটিটা হচ্ছে এখন একটা জেডটি ইস্যু, ফায়ার সেফটি ইস্যুটা হচ্ছে এখন একটা জেডটি ইস্যু। এট দ্য সেম টাইম আপনার ইলেকট্রিক্যাল সেফটি ইস্যুটাও এখন একটা জেডটি ইস্যু। এই ধরনের আরো কিছু জেডটি ইস্যু আছে। তার মধ্যে আছে জেডটি ইস্যুগুলোর মধ্যে আছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এটা একটা জেডটি ইস্যু। আপনার গ্রিভেন্স হ্যান্ডলিং না থাকা, এটা একটা জেডটি ইস্যু। এই ইস্যুস গুলো, যে ইস্যুস গুলো ইউজুয়ালি মানুষকে ফিজিক্যালি বা মেন্টালি অথবা আপনার লাইফলি মানুষকে ক্ষতিগ্রস্ত করে, সেই বিষয়গুলো আসলে এখন জেডটি ইস্যু। আবার কিছু রাইটস আছে, কিছু হিউম্যান রাইটস আছে, যেই হিউম্যান রাইটস গুলো মানুষের একেবারেই মৌলিক অধিকার। যেমন আপনার একটা মানুষের মৌলিক অধিকার হচ্ছে
সে তার যতটুকু যতটুকু সামর্থ্য, ততটুকু সামর্থ্য দিয়ে সে কাজ করবে। সামর্থ্যের অতিরিক্ত কাজ তার উপর চাপিয়ে দেওয়া যাবে না। বিষয়টা হচ্ছে এটা একটা আপেক্ষিক বিষয়, যে একটা মানুষের কতটুকু সামর্থ্য। আপনি হয়তো 10 কেজি তুলতে পারেন, আমি হয়তো 5 কেজি তুলতে পারি। কিন্তু এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে আপনার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এখানে আবার একটা ইয়ে আছে যে একজন নারী সে 20 কেজির বেশি তুলতে পারে না, এবং একজন পুরুষ সে 25 কেজি বা 30 কেজির বেশি তুলতে পারে। এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে আপনার যে ইয়েটা, এগুলো কিন্তু আপনার মডারেট ইস্যু, যে আপনি আপনার ফ্যাক্টরিতে এই ইস্যুস গুলো কিভাবে মেনটেন করেন। যদি এটাকে আপনার খুব স্যাবোটাজ এটা যদি আপনার খুব বেশি মাত্রায় যদি আপনি না করেন, যদি খুব বড়ভাবে এটা প্রমাণিত না হয়, তাহলে এটা কিন্তু মোরাললেস মডারেট ইস্যু। কিন্তু এটা যদি আপনার এরকম হয় যে আপনার এখানে আসলে সিভিয়ার, আপনি ইচ্ছা করেই কাজটা করেন, আপনি ইচ্ছা করে একটা ওয়ার্কারকে তার হেলথের দিকে, হেলথ কন্ডিশনের দিকে না তাকিয়ে আপনি অমানবিক ভাবে তার উপরে বোঝা চাপিয়ে দিয়ে কাজ করেন, তাহলে কিন্তু আবার এটা জেড ইস্যুর কাছাকাছি চলে যাবে। সো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো হচ্ছে আপনার প্রত্যেকটা জিনিসই, প্রত্যেকটা কমপ্লায়েন্সের, প্রত্যেকটা আপনার চেকলিস্টের প্রত্যেকটা পয়েন্টই হচ্ছে ম্যারিটের কোনটা কত বেশি আপনার গুরুত্বপূর্ণ, সেটার উপরে বেস করে মূলত আপনার অডিটের ইস্যুস গুলোকে ম্যারিটেবল করা হয়। রবিন ভাই, এই কমপ্লায়েন্স এর ক্ষেত্রে কি ট্রেনিং গুলো, এমপ্লয়ীদের ট্রেনিং, এটা কি কমপ্লায়েন্স এর আওতায় পড়ে? আচ্ছা, ট্রেনিং এর বিষয়টা অবশ্যই কমপ্লায়েন্স এর আওতায় পড়বে। ট্রেনিং ডিভিশন এখন কিন্তু ফ্যাক্টরির জন্য আলাদা। কমপ্লায়েন্স এর আওতার মধ্যে কিসের জন্য পড়বে? ট্রেনিং ডিভিশন, ট্রেনিং দেওয়াটা কিন্তু ট্রেনিং ডিভিশনের কাজ। অনেক ফ্যাক্টরিতে কমপ্লায়েন্সের পাশাপাশি এখন আপনার বড় বড় কারখানা যেগুলো আছে, বা আপনার ওয়েল এস্টাবলিশড কারখানা যেগুলো আছে, সেই সমস্ত কারখানাগুলো কিন্তু এখন একটা সেপারেট আপনার ডিপার্টমেন্ট করছে, টি&ডি, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। এরকম একটা আলাদা ডিপার্টমেন্টই কিন্তু এখন ফ্যাক্টরিতে আছে। যে সমস্ত ফ্যাক্টরিতে নেই টি&ডি, সেই সমস্ত ফ্যাক্টরিতে অটোমেটিক্যালি আপনার ট্রেনিং এর পার্টটা সোশ্যাল কমপ্লায়েন্স এর আওতায় চলে আসে, অথবা কমপ্লায়েন্স ডিপার্টমেন্টের আওতায় চলে আসে। আবার কোন কোন ফ্যাক্টরিতে দেখবেন যে কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট বলতে আলাদা কোনো ডিপার্টমেন্ট, একটা ডিপার্টমেন্ট আছে, সেটা হচ্ছে অ্যাডমিন, এইচআর এন্ড কমপ্লায়েন্স। তিনটা মিলে একটা ডিপার্টমেন্ট থাকে, ওই ডিপার্টমেন্টের আওতায় কিন্তু আপনার। আবার টি&ডি যে কোম্পানিতে আপনার টি&ডি আলাদা ডিপার্টমেন্ট, টি&ডি ডিপার্টমেন্টের কিন্তু আবার মাদার ডিপার্টমেন্টটা কিন্তু হচ্ছে আপনার এইচআর ডিপার্টমেন্ট। এইচআর ডিপার্টমেন্টটা হচ্ছে টি&ডি ডিপার্টমেন্টের মাদার ডিপার্টমেন্ট। আবার এইচআর ডিপার্টমেন্ট কিন্তু আপনার ওই কারখানার এটা এরকম হইতে পারে যে এটা সরাসরি ম্যানেজমেন্টের সঙ্গে, টপ লেভেল ম্যানেজমেন্ট বা আপনার কোম্পানির এমপ্লয়ারের সঙ্গে এই ডিপার্টমেন্টটা কমিউনিকেটেড হইতে পারে। আবার এটা টপ লেভেল ম্যানেজমেন্টের কোনো একটা পোরশন থেকে ওটা আসতে পারে। ইট ইজ ডিপেন্ডিং অন দি হায়ারার্কি অফ দ্যাট কোম্পানি। কিন্তু টি&ডি ডিপার্টমেন্ট যেখানে আছে, সেখানে টি&ডি ডিপার্টমেন্টের কাজ, যেখানে আপনার এইচআর ডিপার্টমেন্ট, কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট, অ্যাডমিন ডিপার্টমেন্ট, তিনটা ডিপার্টমেন্ট আলাদা আছে, সেখানে ট্রেনিংটা এইচআর ডিপার্টমেন্টের কাজ। আর যেখানে অ্যাডমিন, এইচআর, কমপ্লায়েন্স তিনটাই একই লোকের আন্ডারে, তখন আলটিমেটলি ট্রেনিংটা ওই ডিপার্টমেন্টের আওতায় চলে যায়। রবিন ভাই, আপনার আজকের যে সেশন, আপনি এত সুন্দর করে সবকিছু বললেন, আমরা অনেকেই বিষয়গুলো জানতাম না। তো ব্যাপারগুলো আমাদের কাছে বেশ মজার লাগলো, এবং এই বিষয়গুলো আমাদের কাছে বেশ নতুন ছিল। আজকে আর সময় নেই, আমরা আশা করব আগামীতে 10-15 দিন পরে আপনার আরেকটা সেশন আমরা নেব। তার কয়েকটা সেকেন্ড সময় আছে। আমি আমার তরফ থেকে শুভরাত্রি জানাচ্ছি, আপনিও শুভরাত্রি জানিয়ে বিদায় নেন। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ এই সেশনে জয়েন করবার জন্য, আর স্পেশালি পবিত্রদাকে এবং পায়োনিয়ার্স ডিজাইন ডেভেলপমেন্ট লিমিটেডকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং সবাইকে শুভরাত্রি। ধন্যবাদ।